ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। স্বাগত আপনাদের দুজনকে। মোস্তফা ফিরোজকে দিয়ে শুরু করি। আজকে মির্জা ফখরুলের বক্তব্য, এটা অবশ্যই সবারই অনেকেরই বক্তব্য। মির্জা ফখরুল আজকে আবারও বলেছেন শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, তার বিচার হতে হবে। বিচার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। সেই জায়গাটাই একটু আজকে এই বক্তব্যের পাশাপাশি আরও কিছু বক্তব্য তারা দিয়েছেন যে তাদের নেতাকে নিয়ে নানা ধরনের কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা, এই কথাবার্তাগুলো নিয়ে আপনি রাজনৈতিক অঙ্গনে যে এক ধরনের আবারও অস্থিরতা তৈরি হয়েছে, সেটিকে কিভাবে ব্যাখ্যা করেন? ধন্যবাদ। আসলে সকলেই রাজনৈতিক অবস্থান থেকে যার যার বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। যেমন মানব জাতির কলঙ্ক, এই কথাটা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপালগঞ্জের কোন সমাবেশে বলতেন, তখন তো বেশ উত্তেজনা হতো। তখন আবার বলা হতো যে তিনি এমন বক্তব্য দিতে গেলেন কেন। যেমন মুজিববাদ মুর্দাবাদ কেন বলতে গেল এনসিপি নেতারা গোপালগঞ্জে, সেজন্য অনেকে তিরস্কার করছে যে এরকম কথা না বলাই উচিত ছিল, অবস্থা বুঝে বলা উচিত ছিল। আবার সেই কক্সবাজারে যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে শিলং এর গডফাদার নাকি এখন কক্সবাজারে বা চকরিয়া, ওখানে একবার উত্তেজনা হয়েছে। এখন যার যার শক্তি অবস্থান দিয়ে সে কথা বলছে, এটা সবই একটা রাজনৈতিক সমীকরণ আছে এর মধ্যে। যেমন বিচার এবং সংস্কার নিয়ে অব্যাহতভাবে বলা হচ্ছে যে তারা মানে না, বিএনপি এটা চাচ্ছে না, এটা পিছিয়ে দিতে চাচ্ছে, তারা নির্বাচনটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তো সম্ভবত ওই গুরুত্বটা দিতে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে শেখ হাসিনা কত বড় অপরাধী সেটা বলতে যেই বলছেন যে মানব জাতির কলঙ্ক, যাতে এই কথার মধ্য দিয়ে তিনি যে দৃঢ়ভাবে বিচার চান বা বিএনপি চায় সেটা তুলে তিনি ধরলেন। এটা একটা রাজনৈতিক অর্থ আছে। আবার ওই কক্সবাজার যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন, অর্থাৎ তারা প্রত্যেকটা জায়গায় এমন এমন শব্দ ইউজ করছেন যাতে তাদের রাজনৈতিক ভিত্তিটা মজবুত হয়। এটা নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, এগুলি সবই রাজনৈতিক রেটরিক। আসলে আহ মানে ইন জেনারেল যদি আমরা ধরি, রাজনীতিবিদদের যেহেতু একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আর সেই হিংসাত্মক গালাগালি নেই যেটা শেখ হাসিনা অহরহ বক্তৃতা দিতে বসলেই তিনি বিএনপি কে তুলোধনা করতেন, জামাতকে একেবারেই উচ্ছেদ করো, পাকিস্তান পাঠায় দাও, এরকম ধরনের একটা হিংসাত্মক বক্তব্য দিতেন। তার বিপরীতে আমরা এই রাজনৈতিক পট পরিবর্তনের পর এক ধরনের উন্নত রাজনৈতিক সংস্কৃতি আমরা আশা করি। কেননা এখন যারা রাজনীতির মাঠে আছে তারা তো সবাই শেখ হাসিনার বিরুদ্ধে। তাহলে এখন কেন এই মাঠে বসে আমরা এমন শব্দগুলো বলবো যাতে রাজনৈতিক ভাবে উত্তেজনা তৈরি হয়? সেই জায়গা থেকে একটা বিবেচনা করা উচিত যে আমরা রাজনীতি পাল্টাবো, নাকি সেই আগের ধারাবাহিকতা অনুযায়ী আমরা রাজনীতিতে যে হিংসাত্মক উপাদানগুলো আছে সেগুলো আমরা ছড়াতে থাকবো। জি, এই জায়গাটা আজাদ মজুমদার। আমরা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত নানা ধরনের কথাবার্তা, আলোচনা গত 15 বছর দেখেছি। একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের পরে এসে একটা শিষ্টাচারের মধ্যে থাকার আমাদের একটা আশা ছিল, বিশেষত নতুন যে রাজনৈতিক দল, একদম ইয়াং জেনারেশনকে দিয়ে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের কাছ থেকেও কিন্তু আমরা পাচ্ছি। ধন্যবাদ। আমি আসলে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ব্যাপারে মন্তব্য না করি, কারণ এটা আসলে আমার জন্য খুব একটা সমীচীন হবে বলে আমি মনে করি না। আমরা বিশ্বাস করি যে যেই রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে বাংলাদেশে ক্রিয়াশীল আছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হওয়ার পরিণতিটা কি হতে পারে সেটা তো আমরা সবাই দেখেছি। রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তিত না হয়, আমরা যদি আবার পুরোনো দিনের রাজনীতিতে ফিরে যেতে হয় আমাদেরকে, তাহলে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ যে মূল্যটা দিয়েছে, এই মূল্যটা আবার তাদের যদি কখনো এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় যাতে আবার বাংলাদেশের মানুষকে প্রাণ দিতে হয়, এটা নিশ্চয়ই আমাদের কারো জন্য কাঙ্ক্ষিত না। তো আমরা সবাই আমাদের যার যার অবস্থান থেকে, রাজনৈতিক দলগুলো বলি বা আরো অন্য যারা আছে, সবাই এই বিষয়ে
শিষ্টাচারটা বজায় রাখবে, এটা এটা সবার ক্ষেত্রে কাঙ্ক্ষিত। আমি কোনো নির্দিষ্ট দল বা কোনো একটা গোত্র বা কোনো একটা গ্রুপের কথা আলাদাভাবে বলতে চাই না। সবার কাছে আমাদের প্রত্যাশা আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তিত হবে, এবং পরিবর্তিত এই রাজনৈতিক সংস্কৃতিতে সবাই আসলে ইতিবাচক একটা ভূমিকা রাখবে। জি, প্রত্যাশা তো আমরা অবশ্যই করতে পারি, কিন্তু প্রত্যাশা অনুযায়ী তো কাজ হচ্ছে না। এখন একটা কেউ উস্কে দিচ্ছে, আবার আরেক দল তার উপরে আবার মানে শেরের উপর শোয়া শের, এরকম একটা কথা আছে না, এরকম ঘটনাগুলো ঘটছে এবং কথার বানে বিদ্ধ হয়ে কিন্তু একটা আবার অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এবং এটার পিছনে আবার বিএনপি সহ কয়েকটি দল বলছে যে রাজনৈতিক মাঠে একটা অস্থিরতা তৈরি করার জন্য এই কাজগুলো হচ্ছে। সেটাকে আপনি মনে করেন? ধন্যবাদ। একটা জিনিস হচ্ছে যে আমাদের যে তরুণ প্রজন্ম, জুলাই আন্দোলনে কিন্তু তারা দেখিয়েছে যে তারা আস্তে আস্তে রাজনীতি সচেতন হয়ে উঠেছে। আমাদের একটা সময় গত কয়েক বছর রাজনীতিবিদদের নানা কাণ্ডকীর্তির কারণেই হোক আর যে কারণেই হোক, আমাদের তরুণ প্রজন্ম রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। কিন্তু জুলাই আন্দোলনে তারা আবার সবাই রাজনীতিতে ফিরেছে, রাজনীতি সচেতন হয়েছে, রাজনীতি নিয়ে ভাবছে, দেশ নিয়ে এখন তারা ভাবছে। সামনে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। আমরা আশা করি সেই নির্বাচনে অনেক তরুণ ভোটার জীবনে প্রথমবারের মতো ভোট দেবেন। প্রায় 4.5 কোটি ভোটার আছে যারা এর আগে ভোটই দেওয়ার হয়তো সুযোগ পায়নি। তো এরকম তারা তারা এবার সামনের নির্বাচনে ভোট দেবেন। তো তারা কিন্তু সবাইকে খেয়াল রাখছেন, আহ প্রত্যেকের আচরণকে লক্ষ্য করছেন, প্রত্যেককেই তারা বিচার বিশ্লেষণ করছেন, এবং তারা একেবারে কেউ আহ বলতে পারবে না এমনটা নিশ্চয়তা দিয়ে যে একটা প্রজন্ম একটা নির্দিষ্ট একটা দলের প্রতি ঝুঁকে গেছে। কম বেশি সমর্থন সবারই আছে, কিন্তু আহ পুরো প্রজন্মকে যদি আপনি বলেন, এই প্রজন্ম অনেক সচেতন, এবং তারা সবাইকে লক্ষ্য রাখছে। তো রাজনীতিতে যদি কেউ শালীনতাটা না নিয়ে আসে বা কেউ যদি সীমাটা লঙ্ঘন করে, তাহলে তার মূল্য তারা এই তরুণদের কাছ থেকে পাবে। এটাই আমাদের ধারণা। তরুণরাই হয়তো সবাইকে সবার প্রাপ্যটা, ন্যায্য প্রাপ্যটা বুঝিয়ে দেবে। কেউ যদি রাজনীতিতে তরুণদেরকে আকৃষ্ট করতে পারে, তরুণদের মনের ভাষা বুঝতে পারে, তাহলে তারা সামনে ভোটে লাভবান হবে, এটাই খুব স্বাভাবিক। আর যদি এই তরুণদেরকে এই তরুণদের মনের ভাষা বুঝতে না পারে, বা তরুণরা কি চায়, এখন এই শিক্ষিত প্রজন্ম যারা বেড়ে উঠছে, যারা সামনে ভোট দেবে, তাদের তাদেরকে যদি রিড করতে না পারে, তাহলে তারা তার পরিণতিও ভোগ করতে পারে। এটাই হলো বড় বিষয়। তো এগুলো মাথায় রেখে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কৌশল, রাজনৈতিক বক্তব্য এগুলো নির্ধারণ করবে। জি, সেই জায়গাটা মোস্তফা ফিরোজ, এখানে যে মানে এক ধরনের ওই যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বা গণ অভ্যুত্থানের সম্পৃক্ত যে দলগুলো নিজেদের মধ্যে বোঝাপড়া, ঐক্যের কথা বলছে, এইসব কথাবার্তা, কথার বানের কারণে ঐক্যে কোনো ফাটল আপনার দেখার আশঙ্কা দেখেন কিনা? না, তরুণরা তো ঐক্যের দরকার ছিল, তাদের ঐক্যের ভূমিকা। এখন তারাই তো বিভেদ তৈরি করলো। যেমন তরুণরা মানে আহ, আগে দল ছিল না, এখন তারা দল হয়ে গেল। দল হওয়ার সাথে সাথে তারা আলাদা একটা হয়ে গেল, এবং তারা বুঝলো না যে তাদের দলের আসলে মানে ভিত্তিটা কি, বেসটা কি, কারা তাদের দলের সদস্য হবে। কারণ সবাই তো যার যার দলীয় অবস্থানে ফিরে গেছে, শিক্ষার্থীরা তাদের অবস্থানে চলে গেল। তারপরেও যদি তরুণরা মনেই করতো যে একটা ভালো দল দরকার, তাহলে সেই দলের তাদের বক্তব্যে আকৃষ্ট হওয়ার কথা। মানে কিন্তু তাদের, তাই আমরা দেখলাম যে ওই আহ, সোহাগ অথবা সাগর, ওই মিটফোর্ডের যে ঘটনাটা, হুম। তারপরে যে ক্যাম্পাসে যে স্লোগান গুলো হলো, সেই স্লোগানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে টেনে আনা হলো, তারেক রহমানকে টেনে আনা হলো। যে এই ধরনের অশালীন উক্তি দেখলাম সেই মিছিলগুলোতে। এবং তার সাথে কিছু ধর্মীয় তরুণ ছাত্র সংগঠনও দেখলাম যুক্ত হলো। তো এগুলি তো কোনো ভালো, আমরা কোনো পরিবর্তিত রাজনীতি কোনো মানে এই সমস্ত দেখে যে খুব আশাবাদী হলাম তা তো না। বরং দিনকে দিন আমরা হতাশ হচ্ছি। তরুণদের মুখ থেকে যে ধরনের শব্দ উচ্চারণ হচ্ছে, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যে ধরনের গলা কাঁপায় তারা কথা বলছে, এইভাবে তো আমরা শুনছি। তো এগুলি তো নতুন কিছু না। আমরা নতুন কিছু শুনতে চাচ্ছিলাম, যে তারা এমন ভাবে বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলবে, আহ, তাতে আকৃষ্ট হবে। তাদের আগের সেই মানে যখন নাকি দল ছিল না, তখন যে চমৎকার তারা ল্যাঙ্গুয়েজ গুলো তারা দিতেন, যে কর্মসূচিগুলির নামকরণ করতো, সেইগুলো কোথায়? আমি তো কিছুই দেখিনি। এখন কথায় কথায় মুজিববাদী সংগঠন, মুজিববাদ, মুর্দাবাদ,
এইগুলি কিন্তু বহু মানে চর্চিত, এগুলি হয়ে গেছে। এসব পর্ব পার হয়ে এখন তারা সেই পুরনো হিংসাত্মক রাজনীতিটাকে আবার ফিরে আনছে। তারা টার্গেট করতেছে বিএনপিকে, আবার বন্ধু বানাচ্ছে জামাতকে। বাংলাদেশের লিবারেল ডেমোক্রেটিক দল হিসেবে বিএনপি এখন এক্সিস্ট করে বড় দল হিসেবে, তাদেরকে টার্গেট করছে, তাদেরকে চাঁদাবাজ দুর্নীতিবাজ বানাচ্ছে। যারা অপরাধী তারা তো কোনো না কোনো দলের ব্যানারে থাকবে, তাই বলে পুরো দলকে যদি আমি দায়ী করে বক্তব্য দিতে থাকি এবং কোনো কোনো নেতা যারা সিনিয়র নেতা যারা এখন নেতৃত্ব দিচ্ছেন ঐক্যমত্য কমিশনে তাদেরকে যদি টার্গেট করি, তাহলে তাদের কাছ থেকে আমি কি প্রত্যাশা করব? তারা তো বরং বিভেদটা তৈরি করছে এখন, বরং রাজনীতিটা আরো হিংসাত্মক হয়ে যাচ্ছে তাদের বক্তব্যের কারণে। আমি যেখানে কোনো নতুন কিছু দেখলাম না। নতুন হইতো যদি তারা রাজনীতি না করে, ওই দল না করে যদি রাজনীতিটা করতো, সবার মধ্যে যদি ঐক্যটা স্থাপন করতো এবং একটা রাজনৈতিক একটা পর্যায়ে আসার আগ পর্যন্ত যদি তারা সেই ধৈর্যটা রাখতে পারতো, যেমন আমরা 5ই আগস্ট বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী আমরা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের যে ভূমিকা জি। দেখছি, এখন তো তাদেরকে দেখা যাচ্ছে না, বরং তাদেরকে এখন ভয় পাচ্ছে যে কখন মব নিয়ে কোথায় হাজির হয়ে যায় তারা। এরকম একটা ভাবমূর্তি তারা গড়ে তুলছে। সেই জায়গাটাই ওই যে আজাদ মজুমদার যেটা বললেন যে সেটা তরুণ প্রজন্ম যারা এখনো পর্যন্ত ভোট দিতে পারেনি তারা অবশ্যই সবার কর্মকাণ্ড মাথায় রাখছেন, কিন্তু হিংসাত্মক হবে বলে কি আপনার আশঙ্কা হয়? না, আমি খুবই ব্যক্তিগতভাবে হতাশ। সুতরাং এখন যে তরুণরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সাপোর্ট করেছিল, তারা চরম ভাবে হতাশ। জি, তারা জি। ঘরে ফিরে গেছে। আমি তারা আপনার কাছে এই আবার আসবো এই রাজনীতি জায়গাটা নিয়ে। আমি আজাদ মজুমদার কাছে ছোট করে নিয়ে একটা বিরতি নিই। আপনি কি মনে করেন ধ্বংসাত্মক রাজনীতি আবার শুরু হতে পারে দেশে? না, আমি দিবু ভাইয়ের মতো অত হতাশ নই। আহ, আমি মনে করি যে এই রাজনীতিতে এখন যে স্লোগান, পাল্টা স্লোগান, এগুলা যারা দিচ্ছে তারা তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে দিচ্ছে। এটা কতটা ভালো হচ্ছে কতটা মন্দ হচ্ছে এই বিচার বিশ্লেষণ আমার জায়গা থেকে আমি অবশ্যই এই বিচার বিশ্লেষণে যাব না। আমাদের আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বিশাল একটা জনগোষ্ঠী, তরুণ জনগোষ্ঠী, যারা রাজনীতিতে হয়তো সক্রিয় কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে না, হুম, কিন্তু তারা রাজনীতি সচেতন হয়ে উঠেছে। তারা ভোট দেবে এবার, ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে। এবং তারা ভোট দেওয়ার সময় তারা এই নবীন রাজনৈতিক দল যারা আছে তাদেরকে যেমন যাচাই বাছাই করবে, তেমনি যারা এই পুরনো রাজনৈতিক দল আছে তাদের কর্মকাণ্ড যাচাই বাছাই করবে। প্রত্যেককে যাচাই বাছাই করেই কিন্তু আসলে আহ, আহ, তারা তাদের সিদ্ধান্তটা নেবে। এখন কিন্তু আর রাজনীতিতে দেয়ার ইজ নো হাইডিং প্লেস। আমি বলতেছি আপনি জাস্ট মানে কিছু পলিটিক্যাল রেটরিক উচ্চারণ করে এই প্রজন্মের তরুণদেরকে বা তরুণীদেরকে বা নতুন ভোটারদেরকে বিভ্রান্ত করার সুযোগ কম। প্রত্যেকের আসলে রাজনৈতিক এজেন্ডাটা আস্তে আস্তে কিন্তু নতুন প্রজন্মের কাছে পরিষ্কার হয়ে উঠছে। তারাই হবে আসলে আগামী নির্বাচনে আমি মনে করি যে ভাগ্য নির্ধারক। সো তারা তারা কি চায় দেশের, তারা যেহেতু একটা আহ, বাংলাদেশের বিপুল একটা সংখ্যাগরিষ্ঠ একটা জনগোষ্ঠী আমি বলবো তরুণরা, কারণ আমাদের দেশের আদমশুমারির হিসাবেই আমাদের 27 বছরের নিচে আমাদের জনসংখ্যা হচ্ছে 50%-এর বেশি। হুম। তো এই জনগোষ্ঠীটা যারা এর আগে ভোট দেয় নাই কখনো, তারা এবার ভোট দেবে এবং তারা কাদের পক্ষ নেবে, কারা তাদেরকে ইমপ্রেস করতে পারবে বা কাদের রাজনীতি তারা পছন্দ করবে, সেটা আগামী নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ একটা নির্ধারক বা নিয়ামক হয়ে উঠবে। জি। এইটা মাথায় রেখে যদি রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করে, আগামী দিনের বাংলাদেশটাকে বিবেচনায় রেখে পুরনো রাজনৈতিক ধ্যান ধারণাকে ঝেড়ে ফেলে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎটা আমরা যেটা যেটা চাচ্ছি, আমাদের দেশের মানুষ যেটা চাচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতিতে একটা গুণগত পরিবর্তন আসবে, সেটা সম্ভব হবে। এবং আমি মনে করি যে এক্ষেত্রে আমাদের তরুণ ভোটারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং তাদের নিয়ে এত তাড়াতাড়ি আমরা হতাশ না হই। যেই তরুণরা ট্রাফিক ম্যানেজ করেছে আমার দীপু ভাই বলেছে, সেই তরুণরা কিন্তু এখন রাজনীতিতে সবাই স্লোগান দিচ্ছে না। হুম, স্লোগান হয়তো অল্প কয়েকজন দিচ্ছে, হুম, কিন্তু হুম, হুম, বেশিরভাগ তরুণী কিন্তু নীরবে হুম। আসলে পর্যবেক্ষণ করছে। তারা যাদেরকে আমরা পর্যবেক্ষণ করছে, রাস্তায় রাইট। দেখেছি, জি, যাদেরকে আমরা দেয়ালে লিখতে দেখেছি, যাদেরকে আমরা জুলাইয়ের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়তে দেখেছি, এরা কিন্তু এদের অধিকাংশই কিন্তু আসলে দেখছে, সবাইকে লক্ষ্য করছে। জি, এটাই আমি আসলে বলতে জি, চাচ্ছি। একদম পরিষ্কার। একটা বিরতি নিয়ে এসে আমরা যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে। দর্শক, জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। দুজনকে আবারও স্বাগত। মোস্তফা ফিরোজ, আজকে মানে এনসিপির যে পদযাত্রা সেটি আজকে চট্টগ্রামে এসে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তাতে চট্টগ্রামের সকালে এনসিপির
প্রধান আহ্বায়ক তিনি বললেন যে স্বৈরাচারের দোসরদের কারণে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তারা প্রাপ্য সম্মান পাচ্ছে না। মানে আমি ঠিক বুঝি না এই বিষয়টা, মানে যারা সম্মান এখন পর্যন্ত দেয়া হচ্ছে, সরকারও কনসার্ন, আজাদ মজুমদার আরও ভালো বলতে পারবেন, প্রাপ্য সম্মানটা কি পাওয়ার কথা ছিল, কিটা পায়নি, মানে অভিযোগটা কেন? কারণ এখন কোন স্বৈরাচারের দোসররা এগুলো আটকে দিচ্ছে? এটা আমিও বুঝি নাই। এটা তো ওনারাই দায়িত্বে ছিলেন। শাহজিজ আলম সেই দায়িত্ব থেকে নিজেকে সরাই নিলেন কেন? এখনো তাদের সরকারের দুইজন উপদেষ্টা আছে, সরকারই তো আছে। সরকার সরকারকে বলছে, এটা খুবই অবাক লাগছে। মানে এটা যদি কোনো ঘাটতি থাকে বা এ থাকে, তারা তো এটা করলেই হয়। মানে এখানে তো বাধা দেওয়ার কেউ নেই। মানে বাধা দিচ্ছে কি? এখানে তো গণ অভ্যুত্থানের সরকার, আবার আরেক অর্থে এনসিপির সরকার। তো সমস্যা কোথায়? এটা করলেই তো হয়। মানে এটা মানে আমি এখন মানে ঠিক দায়িত্বে নেই, উপদেষ্টা নেই, সুতরাং আমি এটা বলে দিলাম। মানে এটা কাকে দিলাম? যাদেরকে আমি ঠিক মতো কোঅর্ডিনেট করতে পারছি না। এটা তো সত্য যে আমাদের প্রায় 2-2.5 হাজার নিহত এবং প্রায় 28 থেকে 30 হাজার হতাহত হয়েছে। তাদের মধ্যে অনেকে পঙ্গুত্ব বরণ করছে। তাদেরকে কোঅর্ডিনেট করার প্রথম দায়িত্বটাই তো সার্জিস আলমকে দেওয়া হয়েছিল। সেই দায়িত্বটা তারা পালন করলেন না কেন? এত বড় গণ অভ্যুত্থান ওনারা সফল করলেন, ওনারাই দায়িত্ব নিতে পারতেন যে পুরোটাই আমরা দায়িত্ব নিয়ে আমরা সম্পাদন করব। সেই ক্ষেত্রে কি এমন হয়েছে যে সরকার বলছে যে আমরা সহায়তা করবো না, আমরা টাকা পয়সা দেবো না? এমন তো হয়নি। তো এই যে মিসম্যানেজমেন্ট হচ্ছে, এই যে অবহেলাটা হচ্ছে, এটা কার কারণে হচ্ছে? এটা ইমপ্লিমেন্ট কে করবে? তারাই তো করবে। যারা এই আন্দোলনের সাথে যুক্ত, যারা দাবিদার, তারাই দায়িত্ব থেকে তারা সরে গেল। তো এখানে কে কাকে মানে দায় দিচ্ছে? হ্যাঁ, এখানে আমাদের সরকারি ব্যবস্থাপনায় কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেই কারণেই তো তারা অন্তর্ভুক্ত। তারা তো সকল কাজ আদেশ দিয়ে তো সমস্ত কাজে, মিনিস্ট্রিতে, প্রশাসনের রদবদল থেকে শুরু করে সচিবালয়, জেলা, উপজেলা, সব জায়গায় তো সমন্বয় ছাড়া চলছে না। তো ওনারা কোথায়? তো এই ব্যর্থতার দায় কে কাকে চাপাচ্ছে, এটা আমি ঠিক বুঝতেছি না। এখানে তো এমন না যে আবার একটা সরকার আসছে, এখানে আওয়ামী লীগ সরকার বা অন্য একটা সরকার আসছে যে জুলাই অভ্যুত্থান বিরোধী সরকার, সুতরাং তারা এখন টেক কেয়ার করতেছে না, তা তো না। মিসম্যানেজমেন্টটা থাকবে সব পর্যায়ে, কিন্তু সেটাকে যাতে না হয় সেই জন্য তাদের রোলটা কোথায়? আমি এই জন্য তো বলছিলাম যে তাদের মূল যে কাজটা ছিল এই গণ অভ্যুত্থান পরবর্তী কিছু সংস্কার কাজগুলো, পুনর্গঠন কাজ, সেই কাজগুলিতে আত্মনিয়োগ না করে তারা চট করে আর একটা রাজনৈতিক দল সাজতে, যে কিন্তু আহ যেটা হলো যে গণ অভ্যুত্থানের অনেক চেতনা, তারপর হলো গণ অভ্যুত্থান জনিত সম্পর্কিত এই যে বিপুল সংখ্যক হতাহত, সব মিলায় 40 থেকে 50 হাজার। তো এদের এই এই ব্যবস্থাপনাটা চমৎকার ভাবে তারা একটা তাদের তারুণ্য দিয়ে এটা করতে পারতেন, কিন্তু তারা সেই জায়গা থেকে সরে এসে এখন সরকারকে দায় চাপাচ্ছে, এমন একটা সরকার যে সরকার তাদেরই সমর্থিত। সেই জায়গাটা ওই যে আজাদ মজুমদার নিশ্চয়ই আরো ভালোভাবে বলতে পারবেন, কারণ এদের একটা কমিটি হয়েছে। একসময় সার্জিস আলম দায়িত্বে ছিলেন, এরপরে স্নিগ্ধ দায়িত্ব পালন করছিলেন, তিনিও পদত্যাগ করেছেন। তাদের মাধ্যমে অনেকখানি হয়েছে, সরকারের মাধ্যমে যে কম হচ্ছে তা কিন্তু না। তারপরেও কেন অভিযোগ তোলা হচ্ছে যে তারা প্রাপ্য সম্মানটুকু পাচ্ছে? প্রথমত অভিযোগটা করেছে স্বৈরাচারের যারা দোসর তাদেরকে, তাদের প্রতি। তারা জুলাই আন্দোলনের যারা নিহত বা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে নানাভাবে আহ, খাটো করার চেষ্টা করছে, বা তাদের যে, উনি আসলে ভালোভাবে বলতে পারবেন উনি হয়তো কি বোঝাতে চেয়েছেন, কিন্তু আমি মনে করি না যে উনি এই অভিযোগটা সরকারের দিকে করেছেন, কারণ সরকারে তো কেউ স্বৈরাচারের দোষর নাই আমরা যতটুকু জানি। সো সরকারের দিকে এই ধরনের অভিযোগ উনি করবেন এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। এবং যেহেতু এই অভিযোগটা সরকারের দিকে নয়, এই বিষয়ে আসলে আমার খুব বেশি মন্তব্য করার কোনো সুযোগ নেই। তবে আমরা নিজেরাও দেখেছি যে আহ, কিছু কিছু মানুষ যারা একটু সুযোগ পেলেই আমাদের এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা জুলাই আহত হয়েছেন তাদেরকে নানাভাবে হেয় করে। আমি একেবারে গতকালকেও আমি একটা টিভি অনুষ্ঠান শুনছিলাম, হুম। সেখানে জুলাই শহীদদের সম্পর্কে বলা হয়েছে জুলাইয়ের কাহিনী। জুলাই কি কোনো কাহিনী হয়েছিল বাংলাদেশে? আমরা তো জানি যে জুলাইতে একটা গণবিপ্লব হয়েছিল, যেখানে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে এসেছিল, প্রায় 1,500 মানুষ শহীদ হয়েছিল এবং 20,000-এর মতো আহত হয়েছিল। তো যখন একটা টেলিভিশন চ্যানেলে উপস্থাপক বলেন যে জুলাইয়ের কাহিনীগুলো, তো জুলাই জুলাই তো কাহিনী না।
তো এই যে জুলাইকে নানাভাবে খোঁটা দেওয়া, জুলাইকে একটু কটাক্ষ করার চেষ্টা করা সুযোগ, উনি হয়তো সেগুলোই বুঝিয়েছেন। আমি জানি না, উনি উনি নিজে হয়তো এটা পরিষ্কারভাবে বলতে পারবেন উনি কাদেরকে স্বৈরাচারের দোসর হিসেবে এখানে মিন করেছেন। তবে অবশ্যই আমি মনে করি যে উনি সরকারকে এটা মিন করেননি, কারণ সরকারের দিক থেকে যে আন্তরিকতার কোনো ঘাটতি নাই এবং চেষ্টারও কোনো কমতি নেই, সেটা আপনারাও জানেন এবং আমাদের সাবেক তথ্য উপদেষ্টা বা এখন যিনি এনসিপির প্রধান উনিও জানেন। হুম। এই মানে ধরেন নানা যে মোস্তফা ফিরোজ যার যা বারবার বলছেন যে সরকারের দল বা মানে সরকারের পোষ্য দল, সেগুলো নিয়ে কিন্তু নানা ধরনের অভিযোগ আছে যে সরকারের একদম আর্মির প্রোটেকশনে গিয়ে তারা পদযাত্রা করছে। এইসব কারণে এই যে কথাগুলো হয় যে সরকারের সাথে এক ধরনের সম্পৃক্ততা, সে কারণে তাদের প্রতি এক ধরনের কিন্তু আঙ্গুলও তোলা হয়। সেটিকে আপনি মনে করেন? আজাদ মজুমদার আছেন আমাদের সঙ্গে, মোস্তফা ফিরোজও কিছুক্ষণ আগে বললেন। আর্মি প্রোটেকশনে গিয়ে কোথায় কে পদযাত্রা করেছে? আমার তো সেটা আমরা দেখিনি। এ ধরনের কোথাও আমরা দেখিনি যে আর্মি প্রোটেকশনে গিয়ে কেউ পদযাত্রা করেছে। তবে হ্যাঁ, কারো যদি জীবন বিপন্ন হয় তাহলে আর্মি সহায়তা সে নিতেই পারে। আর্মি তো মানে আইন শৃঙ্খলা রক্ষার জন্যই এখন আছে, নিয়োজিত আছে এবং বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করেছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যদি আর্মির কোথাও হস্তক্ষেপ করার প্রয়োজন হয় সেখানে আর্মি হস্তক্ষেপ করবে। তাতে কারো জীবন বিপন্ন হলে আর্মি তাকে সহায়তা করবে। এটার সাথে কে সরকারি দল কে বিরোধী দল, এইগুলাকে যারা জড়াতে চায় বা এই ধরনের কথা যারা বলে তাদের বক্তব্যটাই আসলে উদ্দেশ্যমূলক। এবং আপনি দেখেন এই যে গোপালগঞ্জের একটা ঘটনা, হুম এখন আপনারা অনেকে বলতেছে যে সরকারের আর্মির সহায়তা নিয়েছে, আবার কেউ বলছে সরকারের গোয়েন্দা ব্যর্থতা। ওই সময় যদি তাদের জন্য নিরাপত্তা যেটুকু ছিল তার চেয়ে আরেকটু বেশি নিরাপত্তা বাড়ানো যেত বা বাড়াতো, তখন আবার আপনাদেরই কেউ কেউ বলতো যে সরকার তাদেরকে একেবারে রাজকীয় নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কেউ কেউ বলেছেও, এমন একটা ভাব যেন তাদের জন্য 8 কোটি টাকা সরকারের খরচ হয়ে গেছে, এরকম একটা কথাও আমরা হুম শুনেছি। হুম খুব হুম হাস্যকর হুম কথাবার্তা। আচ্ছা। যদিও দেশের নাগরিকদের জন্যই তো দেশের মানুষ, দেশের সরকারের জনগণের অর্থের ব্যয় হবে, নিরাপত্তা বাহিনী দেশের নাগরিকদের জন্য কাজ করবে। আমি যেরকম নাগরিক, আপনি যেরকম নাগরিক, তারাও নাগরিক, প্রত্যেকটা নাগরিককেই রক্ষা করার চেষ্টা করবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন এটাকে কেউ কেউ টাকার মূল্য মানে বের করে তারপরে হিসাব করে দেখাচ্ছে যে সরকারের কত ব্যয় হলো। এইসব হাস্যকর কথাবার্তা এগুলো। জি আবার আর্মির প্রহারায় তারা পদযাত্রা করেছে, এগুলো হাস্যকর এবং অত্যন্ত মিথ্যা এবং কুৎসিত অভিযোগ আমি মনে করি। জি, মোস্তফা ফিরোজ, সেই জায়গাটায় আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, এটা আমি একমত না, এটা বলা ঠিক না। যেটা হচ্ছে যে দিনকে দিন আসলে এনসিপি আমার মনে হচ্ছে যে পথ হারাচ্ছে, যার কারণে তাদের নিরাপত্তাটা মানে বাড়ছে। যেমন এখন অনেক টুকরো টুকরো গোপালগঞ্জ তাদের সামনে এসে হাজির হচ্ছে তাদের অবস্থার কারণে। এবং তারা যত বেশি প্রোটেকশন নিচ্ছে, যেমন ডগ স্কোয়াড দিয়ে তাদের রুম গুলো তল্লাশি করা হচ্ছে, দেখলাম আমি খবরে দেখলাম। তারপরে যে ধরনের বহরে যেভাবে পুলিশ প্রোটেকশন, এটা নজিরবিহীন। এই ধরনের মানে সরকারের বাইরে থাকা কোনো রাজনৈতিক দল এই ধরনের পায় না। তো নিরাপত্তা জনিত কারণে হয়তো সরকার এটা নিয়েছে, এটা এটা সঠিক। আর হুম গোপালগঞ্জের ব্যাপারে এটা দোষারোপ করা ঠিক হবে না, কারণ গোপালগঞ্জে সামরিক বাহিনী বা সেনাবাহিনী তার পরিষ্কারভাবে বলেছে তারা আত্মরক্ষার্থে তারা বল প্রয়োগ করেছে, আর কোনো উপায় ছিল না। আর 10 মিনিট 15 মিনিট যদি তারা দেরি করতো এবং সেই মেজারটা না নিত, তাহলে বহু মানুষ মারা যেত। হুম তাহলে মানে সেনাবাহিনী ওই সময় কাদেরকে রক্ষা করবে? আক্রমণকারীদের পক্ষে থাকবে নাকি যারা আক্রান্ত হলো তাদের পক্ষে থাকবে? স্বাভাবিকভাবে আক্রান্তদের পক্ষেই থাকবে। সেই সেনাবাহিনী তো শেখ হাসিনাকে উদ্ধার করছে, তো এনসিপির এই নেতাদেরকে কি উদ্ধার করবে না? এখন একটা বিতর্ক থাকতে পারে যে সেই পরিস্থিতি বুঝে কেন এনসিপি নেতারা সেখানে গেলেন না, কিন্তু যখন গেছে, ঘটনা যখন ঘটে গেছে, তখন আর কি করা তাদেরকে যাচ্ছে? তাদেরকে সেভ করার দায়িত্ব অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর। দায়িত্ব জি। এবং তারা সর্বশক্তি নিয়োগ হুম করবে। হুম কারণ হুম হামলাকারীরা তো দলবদ্ধ, এটাও তো একটা বড় ধরনের একটা মব ছিল, সেই মবের হাত থেকে তো বাঁচাবে। যদি না বাঁচাতো তখন তো উল্টা সমালোচনা হতো। জি সুতরাং আমি গোপালগঞ্জের ব্যাপারটা নিয়ে আমি এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো দোষারোপ করবো না, বা এখানে এনসিপির ব্যাপারেও আমি কোনো বলতে চাইবো না। কিন্তু তাদের সামগ্রিক যে রাজনৈতিক বিষয়টা এখন যেটা দাঁড়াচ্ছে, তাদের রাজনৈতিক বক্তব্যগুলো এমন ভাবে উপস্থাপন করছে, সেটা ওই আওয়ামী লীগের ক্ষেত্রেও যা, বিএনপির ক্ষেত্রেও যা, হুম সেখানেই সমস্যা হচ্ছে। যেই কারণে কিন্তু তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। এবং সেই মানে তাদের প্রতি যে ঢল নামা, যে ব্যাপারটা ছিল এক সময়,
সেটা কিন্তু আস্তে আস্তে নিয়ে যাচ্ছে জি এবং তারা অনেক বেশি প্রোটেকশনের মধ্যে চলে যাচ্ছে, জি আমরা যেটা একটা দল বিকাশের ক্ষেত্রে একটা অন্তরায়। জি একদম পরিষ্কার। একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরছি আবার আলোচনা। দর্শক, জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, সময় নেই। বিরতির পর আবারও স্বাগত জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। দুজনকে আবারও স্বাগত। একটু বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, একটা গণ অভ্যুত্থান গেল, 11 মাস পার হয়ে যাচ্ছে, তারপরে দেশটা একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলেই অনেকে মনে করেন, অনেকে মনে করেন না স্থিতিশীল হচ্ছে না। এর মধ্যে আবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বাংলাদেশে কাজ শুরু করছে। এটার বিরোধিতা করছে কেউ, কোনো দল, ইসলামী দলগুলো, খেলাফত মজলিস, হেফাজত, এমনকি এনসিপির নেতা পর্যন্ত। তো একটা মানবাধিকার বিষয়ক কমিশন যদি এখানে কাজ করে, সমস্যাটা কোথায় মোস্তফা ফিরোজ? না, সেটা তো থাকার কথা না। মানে তারা তো মানে ধর্ম বর্ণ সবার অধিকার নিয়ে কাজ করে। ফলে এদের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। এরা মনে করে যে এই সমস্ত প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, মানে ইসলামী চিন্তা চেতনার বিরুদ্ধে তারা হয়তো পোশাক নিয়ে, ধর্ম নিয়ে নানান রকম অবস্থান নিতে পারে। কিন্তু আসলে এটা একেবারেই অনভিজ্ঞতা বা অজ্ঞতার একটা বহিঃপ্রকাশ। বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান থাকা মানেই আরো গণতন্ত্র, মানবাধিকার সমুন্নত থাকা, সবাই একটা জবাবদিহিতার মধ্যে থাকা, এটা তো বরং পজিটিভ। কিন্তু এরা পজিটিভ না, কারণ না, এরা যদিও গণতান্ত্রিক রাজনীতি করে কিন্তু এদের হচ্ছে কাঠামোটাই হচ্ছে এক ধরনের ওই আহ, সৌদি মার্কা বা মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ধরনের ইসলামী শাসনতন্ত্র কায়েম করে, সেগুলো হচ্ছে ওদের মূল লক্ষ্য। সেই কারণে তারা মানবাধিকার, গণতন্ত্র এইগুলোকে ভয় পায়, এগুলোকে মনে করে যে পশ্চিমা দুনিয়ার হচ্ছে মানে এই কারসাজি, সেগুলো হচ্ছে ইসলামের বিরুদ্ধে যাবে, এই ধরনের একটা অপপ্রচার চালায়, এই ধরনের একেবারে ধর্মীয় কিন্তু গোড়ামি মোস্তফা ফিরোজ, সেখানে গোড়ামির কথা এনসিপি এই ধরনের। পর্যন্ত, এনসিপির একজন নেতা পর্যন্ত মন্তব্য করেছেন। হ্যাঁ, এটাও খুব অবাক। আমরা নতুন ধারার রাজনীতি, তাদের কাছ থেকে আরো আপডেটেড জিনিস পাবো গণতন্ত্র মানবাধিকারের পক্ষে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বরং এখন সমালোচিত হচ্ছে। এখন এই যে সুষ্ঠু ভোটের ব্যাপারে তারা মার্কিন দূতদের বার্তা দিচ্ছে যে এই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। তো এটা তো গণতন্ত্রের জন্য ভালো জিনিস না, এবং গণতন্ত্র সেখানেও সংকুচিত। তো যেখানে গণতন্ত্রের পক্ষে আমাদের আরো জোরালো হওয়ার কথা, মানবাধিকারের ব্যাপারে জোরালো হবার কথা, সেখানে এই মানবাধিকার কমিশন, যে কমিশন বাংলাদেশে গুম খুনের বিরুদ্ধে তদন্ত করেছে, যে কমিশন বাংলাদেশে নিষিদ্ধ ছিল, তারা তদন্ত করতে পারেনি। ওই সময় তো একবারও তো শুনি নাই তাদের মুখ থেকে যে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের বা গুম কমিশনের কোনো কার্যক্রম বাংলাদেশে চলবে না, তখন বলেনি। এখন তারা বলছে, মানে এখন এটা হচ্ছে কি, আমি বারবার বলি, একটা রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত প্রত্যেকেই এক একটা সরকার হয়ে গেছে। কারণ এরা ইসলামের নামে, ধর্মের নামে যেখানে সেখানে মত তৈরি করছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধকতা তৈরি করছে, নাটক হইতে পারতেছে না। তারপরে আমাদের যে তারকারা বিভিন্ন জায়গায় একটা দোকান, রেস্টুরেন্ট উদ্বোধন করবে, কোনো শোরুম উদ্বোধন করবে, হুম, সেইগুলো বাধা পর্যন্ত তারা দিচ্ছে। ধর্মীয় ব্যাখ্যা দিয়ে মত তৈরি করছে। হুম, তো ওরা মনে করে কি যে এইসব প্রতিষ্ঠান থাকলে বোধহয় তারা প্রতিবাদ করবে এবং এতে তারা বেকায়দায় পড়বে। তো এরকম একটা এক ধরনের মৌলবাদী, ধর্মীয় মৌলবাদী চিন্তা থেকে তারা এর বিরোধিতা করছে। তো এইটাকে মানে পাত্তা দেয়া কোনো কারণই থাকতে পারে না। জি আজাদ মজুমদার। জি, ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ইতিমধ্যে একটা ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছেন। দিয়েছি, হুম, এবং আমরা আমরা বলেছি যে এইখানে যে মানবাধিকার কমিশনের যদি অফিস হয়, তারা এই বাংলাদেশ সরকারের সাথে এই অঙ্গীকারটা তারা করেছে যে বাংলাদেশের যে আহ, মানুষের যে ধর্মীয় মূল্যবোধ এবং আমাদের যে কৃষ্টি এবং ইতিহাস ঐতিহ্য, এগুলোকে আসলে সমুন্নত রেখেই তারা কাজ করবে। কোনোভাবেই যাতে এই মূল্যবোধে কোনো রকমের আঘাত না আসে সে বিষয়ে তারা সচেতন থাকবে। এটা একটা বিষয়। হুম, কারো যদি ধর্মীয় ব্যাপারে যদি কনসার্ন থাকে, তার কনসার্নটাকে অ্যাড্রেস করার জন্য আমরা তাদের সাথে কথা বলে আমরা সরকারের পক্ষ থেকে এটা জানিয়েছি। আর একটা জিনিস আমরা সবাইকে এটা বলেছি যে আপনার এই মানবাধিকার কমিশনের এইখানে যদি অফিস থাকে, আমাদের যে অতীতে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে, অনেকগুলো ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন হুম, সেগুলো, সেগুলার যে অনেকগুলো তদন্ত চলছে এখন, এবং অনেক অনেক তদন্ত এখনো বাকি আছে। জুলাই আগস্ট যে বিপ্লবের সময় যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা নিয়ে জাতিসংঘ একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট দিয়েছে, কিন্তু মানবাধিকার কমিশন
আহ, আহ, সেই ফ্যাক্ট ফাইন্ডিং এর সাথে তারা ইনভলভ ছিল। এখন তারা যদি তাদের অফিসটা এখানে রাখে, তাহলে তারা জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া, সেটাকেও তারা মনিটর করতে পারবে। এক্ষেত্রে যারা অভিযুক্ত তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা যেমন দেখতে পারবে, তেমনি ভিকটিম যারা, ভিকটিমের ফ্যামিলি যারা, তাদের যে বিচার পাওয়ার একটা অধিকার আছে, সেটা সেটা নিশ্চিত করতে পারছে কিনা সরকার, সেটাও দেখবে। এটা সবার স্বার্থেই আমাদের এখন এই মুহূর্তে এটা প্রয়োজন মনে করছে বলেই সরকার কিন্তু এ ধরনের একটা অফিস এখানে খুলতে দিতে রাজি হয়েছে, সম্মত হয়েছে। হুম। কারো কারো যদি এক্ষেত্রে রিজার্ভেশন থাকে, তাদের বক্তব্য একটু আগে দীপু ভাই সেটা বলেছেন খুব স্পষ্টভাবে। আমরাও বলেছি যে এখানে আমাদের যে প্রতিষ্ঠানের শক্তিশালীকরণ, আমাদের নাগরিকদেরকে মানবাধিকার বিষয়ে আরো সচেতন করে তোলা, হুম। এই বিষয়গুলোর জন্যই তারা এখানে এদেশে কাজ করবে। আপনি জানেন মানবাধিকার, আমাদের দেশে মানুষ মানবাধিকারের ধারণাটা সম্পর্কেই অনেকের ধারণা নাই। পরিষ্কার একটা আহ, ধারণা নাই। মানবাধিকারের যে বিষয়বস্তু বা কনসেপ্টটা সম্পর্কে আমরা অনেক সময় আমরা ঠিক জানি না আমাদের অধিকারটা কি, আমাদের দেশের মানুষের অধিকারটা ঠিক কোন পর্যায়ে আসলে অধিকার। তো এই বিষয়গুলোতে যদি আমাদের নাগরিকদেরকে, আমাদের সিভিল সোসাইটিকে আরো অ্যাওয়ার করে তোলা যায়, তাহলে মানুষ তার অধিকার নিয়ে আরো কথা বলার সুযোগ পাবে, মানুষের অধিকার নিশ্চিত হবে। এটাকে ইতিবাচক অর্থে দেখাই উচিত, এবং আমরা সবাইকে সেইভাবেই দেখার জন্য আহ্বান জানাবো। কিন্তু এখন তো মানে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে হেফাজতের পক্ষ থেকে। এটা আপনারা কিভাবে ম্যানেজ? আমরা ওনাদের সাথে তো অবশ্যই কথা বলবো। আমাদের আমাদের বিশ্বাস, আমরা আমাদের যে যেই কারণে এখানে আহ, অফিসটা খোলা হচ্ছে, সেটা যদি ওনারা আরো ভালোভাবে গভীরভাবে চিন্তা করেন, নিশ্চয়ই তারা অনুধাবন করবেন যে এটার প্রয়োজনীয়তা আছে। আজকে হেফাজতে ইসলাম, ওনারাই কিন্তু বাংলাদেশে মানবাধিকারের, ওনাদের মানবাধিকারের কিন্তু ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর শাপলা চত্বরে দেখেছি। ঘটনার পর। তারপরে আরো 2021 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী আসলো, তখন গুলি করে বাংলাদেশে বেশ কয়েকজন মানুষ মারা গেল, মানুষ হত্যা করা হলো। তাছাড়া তাদেরকে বিভিন্ন সময়ে তাদের নেতাদেরকে বিনা বিচারে কারাগারে নিক্ষেপ করে মাসের পর মাস আটক রাখা হয়েছে। তো তাদের যে এই অধিকার ক্ষুণ্ণের বিষয়টা, তারা যদি সেটা তারা যদি না একটা বুঝে, ভয়েস হ্যাঁ, পায়, যা তাহলে কি যে হবে? জি। ভয়েসটা তাদের হয়েও কথা জি। বলবে, জি। একদম নিশ্চয়ই তারা পরিষ্কার। সেটাকে একদম সাধন পরিষ্কার। দেবে। সময় একদম শেষ। আজাদ মজুমদার এবং মোস্তফা ফিরোজ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদেরকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল জেড এস আর নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গে থাকবেন।